এবার আমরা পড়বো এবার আগে যতদূর পড়লাম ততদূরে আমরা বেসিক জিনিসপত্র জেনে গেছি। এবার আমরা পড়বো যে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমরা এখন আলোচনা করব। আমি একটা জিনিস বলে দিই, যদি একটু নোট করে নাও, আগে থেকে বলে দিতে হতো। এটা বললাম না যেটা যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, পদার্থ যে সকল যৌগগুলি গলিত জলে দ্রবীভূত অবস্থাতে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক ধর্মবিশিষ্ট রাসায়নিক ভেঙে গিয়ে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ পদার্থ। এবং এরা যে ধর্মের জন্য হয় সে ধর্মকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে, বা যে পদ্ধতিতে হয় সেটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বলা হয়। হ্যাঁ, যে পদ্ধতিতে এবং তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি যে পদ্ধতিতে রাসায়নিকভাবে ভেঙে গিয়ে নতুন ধর্মবিশিষ্ট উৎপন্ন করবে, যে পদ্ধতিতে রাসায়নিকভাবে ভেঙে গিয়ে নতুন ধর্মবিশিষ্ট উৎপন্ন করে তাকে বলা হয় কী বলা হয়, যে ধর্মের জন্য যে প্রক্রিয়াটি পদ্ধতিতে হয় সে পদ্ধতিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণ লেখাই দিই আমি এখানে। তড়িৎ বিশ্লেষণ যে প্রক্রিয়াটা হয় সেটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বলা হয়। তো এবার এখানে আমি প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করবো, দিয়ে জলের তড়িৎ বিশ্লেষণ করবো। আমি জলের তড়িৎ বিশ্লেষণ করবো, এই জন্য কী কী নিতে হবে আমাকে? একটা পাত্র নিতে হবে, যেটা হলো ভোল্টামিটার নেবো একটা। আমি ভোল্টামিটার নিলাম। ভোল্টামিটারে কী নেবো আমরা? তড়িৎদ্বার নেবো দুটো। তড়িৎদ্বার, এটা তড়িৎদ্বার নিলাম, এটা একটা তড়িৎদ্বার নিলাম। এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এটা প্লাস প্রান্ত, যুক্ত করলাম। এটা কি? এটা হচ্ছে আমাদের মাইনাস, আমাদের প্লাস। খুব সহজ এগুলো, একবার বুঝে নাও, জলের মতো চলে আসবে মুখে। নিলাম। এবার নিলাম ক্যাথোড অ্যানোড নিলাম আমি, এবং এর মধ্যে কী নেবো আমি? যেহেতু জল বলেছে জল, তাই আমি কী নেবো? H2O নেবো। H2O নেবো, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমাদের H2O আছে। এবার এখানে কী বলেছে? প্ল্যাটিনামের তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ এই যে তড়িৎদ্বার, এটা অ্যানোড তড়িৎদ্বার, এটা ক্যাথোড তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার দুটো কিসের হবে? প্ল্যাটিনামের তড়িৎদ্বার হবে। প্ল্যাটিনামের অর্থাৎ ক্যাথোডে কী নেবো আমরা? ক্যাথোডে নেবো আমরা প্ল্যাটিনামের তড়িৎদ্বার। অ্যানোডে কী নেবো আমরা? অ্যানোডে যেমন করে লিখিস তেমন করে লিখবো আমরা। হ্যাঁ, অ্যানোডে নেবো প্ল্যাটিনামের তড়িৎদ্বার। আর আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে এখানে যে পদার্থ থাকবে সেটাকে কী বলবো আমরা? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী নেবো আমরা? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী নেবো আমাদের? 2% H2SO4 যুক্ত জলীয় দ্রবণ। এটা কেন নেওয়া হলো? এটা আমি যখন প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে যখন আমি জলের তড়িৎ বিশ্লেষণ করবো, তখন আমরা ক্যাথোডে কী নেবো? প্ল্যাটিনাম তড়িৎদ্বার, এবং অ্যানোডে কী নেবো? আমরা প্ল্যাটিনাম তড়িৎদ্বার। এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী নেবো? H2SO4 যুক্ত 2% যুক্ত জলীয় দ্রবণ। এটা কেন নেওয়া হলো? বা যুক্ত জলীয় দ্রবণ, বা যুক্ত জল লিখে দাও, ওখানে জল লিখে দাও, যুক্ত জলও আছে। এবার কেন এটা না বলতে, তোমাকে বলতে হচ্ছে যে এখানে জলটাই H2SO4 যুক্ত জল কেন নেওয়া হলো? কারণটা কি?
কারণটা কি? কারণ এখানে যেহেতু আমাদের কি জল, বিশুদ্ধ জল কি আমাদের তড়িতের কুপরিবাহী হয়, মানে বিশুদ্ধ জলের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারবে না। আমরা কি জানি যে যখন যদি ইলেকট্রিক বা যদি জলের মধ্যে জলের মধ্যে কারেন্ট যেতে পারবে, কিন্তু এটা ভুল, সম্পূর্ণ ভুল। কারণ বিশুদ্ধ জলের মধ্যে দিয়ে যদি বিশুদ্ধ জল হয় তবে তার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারবে না। যদি তার মধ্যে যদি কোনো অ্যাসিড থাকে বা যদি অ্যাসিড ফ্যাসিড যদি মেশে থাকে বা আয়রন টায়রন থাকলে পরে তার মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ যাবে, ফ্লো করবে। তাই জন্য জলের মধ্যে দিয়ে কারেন্টে যায়, কারণ কোনো যেহেতু এমনি জলটা হলে পর তার মধ্যে দিয়ে অনেক অ্যাসিড ফ্যাসিড থাকে, তাই জন্যেই জলের মধ্যে দিয়ে কারেন্ট যায়। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়, জলের মধ্যে দিয়ে কারেন্ট যায় না, বিশুদ্ধ জলের মধ্যে দিয়ে কারেন্ট যায় না। কারণ কি? বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী হয়। কারণটা কি? বিশুদ্ধ জল কি হয়? তড়িতের কুপরিবাহী হয়। তড়িতের কি হয়? কুপরিবাহী হয়, এবং কি করে? এবং এর আয়নীয় ভবনের যে মাত্রাটা, সে মাত্রাটা অনেক কম হয়। আয়নীয় ভবনের মান খুব কি হয়? কম হয়। অর্থাৎ কি? তো আয়নীয় ভবন মানে কি? যে জলটা ভেঙে গিয়ে H+ ও OH- আয়ন উৎপন্ন করবে। আয়নীয় ভবন বলতে কাগজে যে পদ্ধতিতে আয়ন উৎপন্ন হয় তাকে আয়নীয় ভবন বলা হয়। তো জলে যেহেতু আমাদের আয়নীয় ভবনের মাত্রা কম, অর্থাৎ কি? অর্থাৎ বিশুদ্ধ জল কি করবে? বিশুদ্ধ জল যে খুব অল্প H+ ও OH- আয়ন উৎপন্ন করে। তাই জন্যে বিশুদ্ধ জলকে না হয় না। যদি কমই করে তাহলে আমাদের তো কারেন্টটা এই দিক থেকে, যদি এখানে ডিসি কারেন্ট পাঠাবো আমরা, ডিসি কারেন্ট, এখানে আমরা কী দেবো? ডিসি কারেন্ট যখন দেবো তো কারেন্টের দিকে যাবেই না, তো বিশ্লেষণটা ঘটবে না। এবার কিন্তু এবার নেবে না, কারণটা বিশুদ্ধ জল। এবার H2 যদি কেন ব্যবহার করা হয়, যে পরীক্ষাতে তোমাকে দেয় জলের যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, এখানে জলে যখন তড়িৎ বিশ্লেষণ করছি আমি, তখন এখানটাতে এটাতে যে ব্যবহার করা হচ্ছে, এটা একটু থামো তো। এই যে জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যেখানে অ্যাসিড ব্যবহার করছে, 2% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছে, কেন করা হচ্ছে? কারণ কি বলবো, যখন বিশুদ্ধ জলের তড়িতের কুপরিবাহী হয়, এর যে আয়নীয় ভবনের মাত্রা খুবই কম হয়, অর্থাৎ যে এর যে বিশুদ্ধ জল খুব অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে, কিন্তু এতে H2SO4 দিলে পরে কি হবে? দিলে তার আয়নীয় ভবনের মাত্রা খুব বেড়ে যাবে। আয়নীয় ভবনের মাত্রা কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ কি হবে? অর্থাৎ বেশি সংখ্যক H+ ও OH- আয়ন উৎপন্ন করবে। বুঝতে পারলা? এই জন্য তোমার 2% হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডটা এখানে জলে যখন আমি তড়িৎ বিশ্লেষণ করবো তখন নেওয়া হচ্ছে। কারণ কি? কারণ তো জল তো বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করতে পারবে না। যদি আমার মধ্যে অ্যাসিডটা একটু মিশাই, তোর আয়নীয় ভবনের মাত্রা বেড়ে যাবে, ওর বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করতে পারবে। ঠিক আছে? এবার এবং তড়িৎ যে আমাদের বিয়োজনটা কী হবে? তড়িৎ বিয়োজন, এবং যখন আমি এর মধ্যে যখন কারেন্টটা পাঠাবো তখন এটা ভেঙে যাবে। এর মধ্যে কী কী রয়েছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড H2SO4 রয়েছে, H2 রয়েছে, এই দুটোকে ভেঙে যাবে, এই দুটো থেকে আয়ন উৎপন্ন করবে। এবার এখানে লিখবো তড়িৎ বিয়োজন। বিয়োজনটা কী হবে? এখানে এবার কী ছিল? H2 ছিল, H2 কী হবে? H2 থেকে H+ আর প্লাস দিয়ে OH- ভেঙে যাবে। আর H2SO4 কী করবে? H2 যদি H2 ছিল, H2 ভাঙবে,
H2SO4 কী করবে, এটা এরকম দাগ হবে, ঠিক আছে, এটা বলে করলাম এরকম দাগ হবে, মানে এখান থেকে এটা যেতে পারে, এদিকে দিতে পারবে। কী করবে, H প্লাস, মানে যেহেতু দুটো H আছে, দুই লিখলাম, প্লাস SO4 2 মাইনাস হবে, SO4 2 মাইনাসে এই দুটো আয়নে ভেঙে যাবে। যেহেতু হাইড্রোজেন H প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দেবে, আর OH মাইনাস একটা ইলেকট্রন গ্রহণ করবে, দেন H প্লাস OH মাইনাস হলো। আর H2SO4 একটা হাইড্রোজেন ছেড়ে দেবে, যেহেতু দুটো হাইড্রোজেন আছে, আর H2SO4 2 মাইনাস আয়ন উৎপন্ন করবে। এটা হচ্ছে এক ধরনের মূলক, আমাদের কি মূলক। তো H2SO4 থেকে কী উৎপন্ন হয়, 2H প্লাস আর SO4 2 মাইনাস। সবসময় মনে রাখবা, H2SO4 যখন বিয়োজন হবে H2SO4 এর আর জলের, যখন H প্লাস OH মাইনাস উৎপন্ন করবে জল, আর যখন H2SO4 যখন বিয়োজন হবে তখন H2SO4 2H প্লাস SO4 2 মাইনাস আয়ন উৎপন্ন করবে, ঠিক আছে। এবার এই যখন এখানে এর মধ্যে কী কী থাকলো তাহলে, H প্লাস থাকলো, আর OH মাইনাস থাকলো, আর SO4 2 মাইনাস থাকলো। এই তিনটে আয়ন আমাদের এই দ্রবণে রয়েছে। এবার কী করবে, যে H প্লাস আয়নটা ছিল, এটা অর্থাৎ ক্যাটায়ন, ক্যাটায়নে কী করবে, ক্যাথোডের দিকে যাবে, ক্যাথোডের দিকে যাবে। এবার অ্যানোনটি কী করবে, OH মাইনাসটা কী করবে, অ্যানোডের দিকে যাবে। SO4টা কী করবে, অ্যানোডের দিকে যাবে। কথাটা হচ্ছে এখানেতে যে এবার এই অ্যানোডে যুক্ত হচ্ছে, মানে একটা হাইড্রোজেন আমাদের H প্লাস, আমাদের ক্যাটায়ন একটা আছে H প্লাস, এখানে H প্লাস, অ্যানোন কটা আছে OH মাইনাস SO4 2 মাইনাস। দুটোর মধ্যে হাইড্রোজেনটা মানে ক্যাটায়নটা ক্যাথোডে যাবে, ঠিক আছে, এটা ঠিক আছে। এবং এটার এই দুটোর মধ্যে কোনটা অ্যানোডে যুক্ত হবে OH মাইনাস। কেন, কারণ SO4 2 মাইনাস থেকে OH মাইনাসের যে ইলেকট্রন বর্জন করার ক্ষমতাটা বেশি, ঠিক আছে, তাই জন্য ওটা OH মানে ওইদিকে যাবে। যদি আমি আমরা এখানে কী লিখবো, ক্যাথোডে বিক্রিয়া কী হবে, ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে কী বিক্রিয়া হবে, ক্যাথোডে যখন ক্যাথোডে বিক্রিয়াটা কী হবে, যে H প্লাস যখন আমাদের H প্লাস মানে কি, H প্লাস মানে কি, ওর মধ্যে একটা ইলেকট্রন কম আছে। এবার যখন কোনো মৌল H প্লাস বা যখন কোনো মৌল একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, যে ধরো কোনো পরমাণুতে 11টা মৌল আছে, যেরকম সোডিয়াম ধরলাম, সোডিয়াম এনে 11টা আছে, 11 আর 23 হয়, 11টা ইলেকট্রন, 11টা ইলেকট্রন আর প্রোটন। যদি 11টার মধ্যে যদি একটা ইলেকট্রন চলে যায়, তো প্রোটন কটা থাকবে, 11টা থাকবে। তাই জন্য যেহেতু আমাদের একটা প্লাস বেড়ে গেছে, তাই জন্য ওর মাথায় একটা প্লাস হয়, ঠিক আছে। এরকমই এর মধ্যে কী আছে, একটা প্রোটন মানে একটা নিউট্রন ছেড়ে দিয়েছে, এবার কী করবে, ক্যাথোড বিক্রিয়া কী হবে, যে H প্লাস আয়ন কী করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, কী উৎপন্ন করবে, H উৎপন্ন করবে, এবং দুটো H মিলে H প্লাস H মিলে কী করবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এটা গ্যাসের চিহ্ন, ঠিক আছে, বুঝতে পারলা। দেখো, ক্যাথোডে যখন H প্লাস যাবে, তখন একটা ইলেকট্রন ক্যাথোড থেকে গ্রহণ যখন করবে একটা ইলেকট্রন, তখন H উৎপন্ন করবে একটা ইলেকট্রন। এখানে একটা ইলেকট্রন ঘাটতি ছিল, এখানে একটা ইলেকট্রন চলে আসলো, তখন এটা H উৎপন্ন করলো, এবং দুটো H মিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। এটা ক্যাথোডে বিক্রিয়া হবে। অ্যানোডে বিক্রিয়া কী হবে, অ্যানোডে বিক্রিয়া কী হবে, যে OH মাইনাস যেটা ছিল, অর্থাৎ মাইনাসকে ওই একটা ইলেকট্রন গ্রহণ করে আছে, ও কী করবে, একটা ইলেকট্রন ছেড়ে দেবে, ওখানে গিয়ে একটা পজিটিভ, ওখানে যখন যাবে, তো ওখানে গিয়ে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, মানে মাইনাস E, তখন কী উৎপন্ন করবে, OH উৎপন্ন করবে, তাই তো। ওর মধ্যে একটা ইলেকট্রন বেশি ছিল, মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, যখন ও অ্যানোডে গেল, যখন ও একটা ইলেকট্রন ছেড়ে দেবে, তখন কী উৎপন্ন করবে, OH উৎপন্ন করবে, এবং এরকম 4টে OH মিলে 4OH মিলে কী উৎপন্ন করবে, আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে, এবং জল উৎপন্ন করবে, 2 অণু জল উৎপন্ন করবে। এখন সমতা বিধান করে থাকো, 4টে অক্সিজেন আছে, দুটো 4টে অক্সিজেন, আর 4টে হাইড্রোজেন, 2 2 4টে হাইড্রোজেন, ঠিক আছে, বরাবর। এটা হচ্ছে তোমার প্ল্যাটিনাম জল তৈরি ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এটা এভাবেই পুরো লিখবা, এটা লিখতে হবে না। প্রথমে লিখবা যে ক্যাথোডে কী ব্যবহার করবো, আমাদের প্ল্যাটিনাম তড়িৎদ্বার, অ্যানোডে কী ব্যবহার করবো, প্ল্যাটিনাম তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষণ কী নেবো, 20% হাইড্রোক্লোরিকযুক্ত জল নেবো। এবার লিখবো তড়িৎ বিয়োজন, কী কী বিয়োজন হচ্ছে এটা লিখবো। এবার ক্যাথোডে বিক্রিয়া কী হবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে কি হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন মিলে তৈরি করবে হাইড্রোজেন গ্যাস। এবার অ্যানোডে বিক্রিয়া কী হবে, OH মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দেবে, OH উৎপন্ন করবে, এবং 4 অণু OH মিলে জল আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। এটাই তোমার বিক্রিয়া, মানে এটাই তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এটা মুখস্থ করবে, আর কিচ্ছু করতে হবে না। এবার এখানে এই তোমাকে বললাম যে এটা এখানে 2% হাইড্রোক্লোরিকযুক্ত জল কেন ব্যবহার করো, কারণ হচ্ছে জল হচ্ছে বিশুদ্ধ, ওর বিশুদ্ধ জলে তড়িৎ বহন হয় না, ওই আয়নিক বহন মাত্রা খুবই কম হয় বিশুদ্ধ জলে, তাই জন্য অ্যাসিড দেওয়া হয়। অ্যাসিড যদি দেওয়া হয়, তাহলে ওর তড়িৎ বহন আয়নিক বহনের মাত্রাটা খুব বেড়ে যাবে, এবং খুব সংখ্যা আয়ন উৎপন্ন করবে, তাই জন্য দেওয়া হয়। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, যে
এখানে এবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই কেন ব্যবহার করা হলো, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই কেন ব্যবহার করা হলো? এই অ্যাসিড ছাড়া তো অন্য অনেক অ্যাসিড আছে, যে তীব্র অ্যাসিড অনেক আছে, যে নাইট্রিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তারা কেন ব্যবহার করা হলো না? কারণ যে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl ও নাইট্রিক অ্যাসিড NH3 এরা হয় উদ্বায়ী বলতে তার খুব তাদের উড়ে যায়, আর তুমি বাইরে রাখবো উড়ে যাবে সঙ্গে সঙ্গে, উদ্বায়ী হয়। এবং এতে কী উৎপন্ন হয়, কোন আয়ন উৎপন্ন হবে বলো? এবার এখানে যে আয়ন উৎপন্ন, এবার Cl মাইনাস উৎপন্ন হবে একটা Cl মাইনাস আয়ন, ও NO3 মাইনাস আয়ন যেটা হয় সেটা হচ্ছে বিক্রিয়াতে ব্যাঘাত ঘটায়, বিক্রিয়াতে বাধা দেয়। তাই এই জলের বিশ্লেষণ পদ্ধতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, H+ HCl ও নাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করা হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটুকু আশা করে বুঝতে পেরেছো। এখান থেকে যে কোশ্চেন আসবে সেগুলো আমি তোমাকে বলছি। এবার বলবে কি যে জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপন্ন, এবং এখানে কী উৎপন্ন করে, দুটো গ্যাস উৎপন্ন হয়েছে, দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে। বলবে কি জলের শর্ট কোশ্চেন এগুলো, হ্যাঁ, জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাসের ওর আয়তনের অনুপাত কত? এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। অনুপাত হয় আমাদের কত হয়? হাইড্রোজেন অক্সিজেন 1:2 হয়, সরি হাইড্রোজেন অক্সিজেন 2:1 হয়, সরি আয়তন অনুপাত হয় 2:1। আর যদি বলে আয়তনের অনুপাত হলো আয়তনের, এটা যদি বলে ভরের অনুপাত কত? 8:1 হয় মনে হয় না, 1:8 হয়, 1:8 হয়, 1:8 হয় 8। এদেরও খুব ভালো করে মনে রাখবো। ঠিক আছে, যখন আমাদের এর তড়িৎ বিশ্লেষণ যখন করলাম এটা, এর ফলে উৎপন্ন হলো হাইড্রোজেন গ্যাস, এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো কোথায়? আমাদের ক্যাথোডে। এবং এখানে উৎপন্ন হলো অ্যানোডে হলো অক্সিজেন গ্যাস। এবং এই দুটো যে অক্সিজেন অনুপাত, হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত হচ্ছে? আয়তন অনুপাত হচ্ছে 2:1, আর ভর অনুপাত কত হচ্ছে? 1:8, যেটা উৎপন্ন হয়েছে। এবার এখানে একটা জিনিস মনে রাখো, দেখো এখানে যে আমাদের ক্যাথোডে কী হলো আমাদের, এবার এর একটি ইলেকট্রন ছাড়লো, তাই তো না, সরি একটি গ্রহণ করে কী বলা হয়? বলো? বিজারণ বলা হয়। বলা হয় তো বিজারণ। আর ইলেকট্রন ছাড়া কি বলা হয়? জারণ। দেখো একটা ভালো করে বোঝাচ্ছি, যদি কোনো পরমাণু বা কোনো কিছু পরমাণু যখন এটা H+ আয়ন আছে, যখন কোনো আয়ন ইলেকট্রন যদি গ্রহণ করে, সে বিক্রিয়াটাকে বলে বিজারণ বলা হয়, সেই বিক্রিয়াকে বলে বিজারণ। আর যখন কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ছেড়ে দেয়, তখন তাকে বলে জারণ। এবার ক্যাথোডে কী হচ্ছে, যখন ক্যাথোডে কী বিক্রিয়া হচ্ছে? বিজারণ বিক্রিয়া হচ্ছে। যেহেতু আমাদের হাইড্রোজেন কী করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, তারপরে বিজারণ হচ্ছে। আবার কি যদি কোশ্চেন আসে, তো ক্যাথোডে কোন বিক্রিয়া হয় তড়িৎ বিশ্লেষণে? ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া। আর যদি বলে অ্যানোডে কোন বিক্রিয়া হয়? অ্যানোডে জারণ বিক্রিয়া হয়। ঠিক আছে, ক্যাথোডে কোন বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া। আর অ্যানোডে কোন বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া। আরেকটা শর্ট কোশ্চেন বলে দিয়েছে, ক্যাথোডে কী বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া। শর্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, বিজারণ। আর অ্যানোডে কী হয়? জারণ। এদেরও খুবই ইম্পর্টেন্ট। ক্যাথোডে কী হয়, অ্যানোডে কী হয়, বুঝতে পারলা? ক্যাথোড আর অ্যানোডে কী হচ্ছে। আর এবার অর্থাৎ তাহলে এটা বলতেই পারি যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা হচ্ছে মেইন তো ক্যাথোড আর অ্যানোডে খেলা না। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কি? ভেঙে গেলে নতুন পদার্থ উৎপন্ন করলো, হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন করছে, আমরা তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতেই পারি, তাই তো? জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি।